দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কোন্নগরে বিক্রমের মৃত্যুতে বিচারের দাবি। চিকিৎসক পুণ্যব্রত গুঁইকে ফোন বিক্রমের মায়ের ফোন এবং চিকিৎসকরা মিথ্যে বলছেন। আর্জি করে চিকিৎসা হয়নি ছেলের, এমনটাই দাবি করছেন মা। আমরা দেখেছি কোন্নগরে পথ দুর্ঘটনায় আহত যুবক, তাকে যখন শ্রীরামপুর থেকে রেফার করা হয় আরজিকর হাসপাতাল এবং সেখানে দেখা যায় যে তাকে চিকিৎসা পরিষেবা না দিয়ে ফেলে রাখার অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগ আনেন ওই যুবকের মাও। এবার যুবকের মা তিনি কথা বলেন চিকিৎসকের সঙ্গে। তিনি জানতে চান যে কেন তার ছেলেকে 3 ঘন্টা কোনো রকম কোনো মেডিকেল পরিষেবা না দিয়ে রেখে দেওয়া হয় এবং এই গোটা ঘটনার তিনি বিচারও চেয়েছেন। আর্জি করে চিকিৎসা হয়নি ছেলের, এমনটাই দাবি করেছেন মা। এবং এক্স স্যান্ডেলে তৃণমূলের যে অফিসিয়াল এক্স স্যান্ডেল, সেখানে কিন্তু পোস্ট করা হয়েছে এই মায়ের সঙ্গে, অর্থাৎ বিক্রম ভট্টাচার্য, পথ দুর্ঘটনায় মৃত যুবক বিক্রম ভট্টাচার্যের মায়ের সঙ্গে কথা হয়েছে চিকিৎসকের। তৃণমূলের তরফে সেই ভিডিও পোস্ট করা হয়েছে তৃণমূলের এক্স স্যান্ডেলে এবং সেখানে কি শোনা যাচ্ছে শোনাবো। হ্যাঁ, আপনি আরজিকর থেকে ডক্টর পূর্ণব্রত গুইন বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি কোন্নগর থেকে বলছি, বিক্রমের মা। ঠিক আছে, আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে, কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি, কোনো চিকিৎসা পায়নি। তাকে আমি সকাল 9টার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি, 12:30 পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি, একটুকু কোনো ট্রিটমেন্ট পাইনি। তাহলে আপনি কেন এই মিথ্যে কথাটা এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি। ঠিক আছে, তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম, আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি, আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল। তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন? আমি একজন না, আপনি মিথ্যে কথা তো বলছেন, আপনি তো মিথ্যে কথা বলছেনই, প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি, আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন। ঠিক আছে, আরেকটা কথা কি জানেন স্যার, তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না, আমিও একটা সন্তানকে হারিয়েছি। হ্যাঁ, তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন, বিচার চাই আমরা, আমার সন্তানটারও একটা বিচার চাই। ঠিক আছে স্যার? না স্যার, ওখানে কোনো চিকিৎসা না, কোনো চিকিৎসা হয়নি। আমাদের কোন্নগরে সেরকম কোনো হসপিটাল নেই, কোনো হসপিটাল নেই, নেই 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 কোনো 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 হসপিটাল নেই স্যার। ঠিক আছে, না না, সেখানে আমাদের এখানে কোনো হসপিটাল নেই স্যার। ঠিক আছে, না স্যার, এটা এটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে, এটা পুরোপুরি মিথ্যা কথা বলা হচ্ছে। এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন। এটা বলবেন না স্যার, দয়া করে এটা বলবেন না আপনারা। ঠিক, আপনি এটা বলবেন না। ঠিক আছে, আমার সন্তানটার আমি বিচার চাই স্যার, আমার সন্তানটার বিচার চাই অবশ্যই। ঠিক আছে, এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি জানিয়েছেন তা শোনাবো পরপর। একটা মৃত্যুকে নিয়ে পশ্চিমবঙ্গে চলছে, সরকার বদল করতে হবে, পশ্চিমবঙ্গকে বদল করতে হবে, সমস্ত মেডিকেল কলেজ তুলে দিতে হবে, যথেচ্ছ ছাড় চলবে। এটা একটা মানে দুঃখজনক মৃত্যু, ডাক্তারের মৃত্যুকে নিয়ে হচ্ছে, মহিলা ডাক্তার। আর চিকিৎসা না পেয়ে যে মারা গেছে ডাক্তারদের ওই প্রতিবাদ এবং ধর্মঘটের জন্য, তাতে মা কিছু বলতে পারবেন না? মায়ের কোল খালি হয়নি।
এই সন্তানের মৃত্যু খুব দুঃখজনক নয়? এটা মায়ের জন্য কিছুই না। যাকে যাকে এটা কি অসভ্যতা করছে? এটা এইসব রাজনীতি বিজেপি বলছে কি করে যে এই মৃত্যুটা দুঃখজনক নয়? তারা বলুক না, একটা অফিসিয়ালি বলুক যে এই মায়ের যে কোল খালি হয়েছে, বিনা চিকিৎসায় তার ছেলে মারা গেছে, এটা দুঃখজনক নয়। ডাক্তাররা উচিত কাজ করেছে। একটা মৃত্যুর জন্য প্রতিবাদ করতে গিয়ে আরো কয়েকটা মৃত্যু ঘটিয়েছে, এটা উচিত কাজ হয়েছে, এটা বলতে পারবে বিজেপি? সম্পূর্ণ মিথ্যাচার তৃণমূল করতে শুরু করেছে। তৃণমূলের কাজই যখন বেকায়দায় পড়ে তখন নানা রকম ভিডিও বের করে পরিস্থিতিকে আয়ত্তে আনার চেষ্টা করে। এই ক্ষেত্রেও অনেক দিন ধরে অনেকগুলো ভিডিও সামনে আনার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু কোনোটাই মানুষের বিশ্বাসযোগ্যতার মধ্যে আসেনি। তৃণমূলের বিশ্বাসযোগ্যতা এত তলানিতে ঠেকেছে, এই রকম আরো 200টা ভিডিও বের করলেও মানুষের মধ্যে এক চুলো রেখাপাত করবে না। অতএব ওদের ভিডিও বানানোর রাজনীতি ওরা করতে থাকুক, মানুষের আন্দোলন চলতে থাকুক। আজ ফের আদালতে পেশ সন্দীপ ঘোষকে। আজ শেষ সন্দীপ ঘোষের 8 দিনের সিবিআই হেফাজত। আজ ফের আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। আলিপুর আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। আজ আলিপুর আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। সেক্ষেত্রে সিবিআই ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। আজ আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। গত কয়েকদিনে তাকে যেরকম জেরা করা হয়েছে, পাশাপাশি পৌঁছিয়েছিলেন তার ঘনিষ্ঠদের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলেছিল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দুর্গাদাস, সন্দীপ ঘোষকে আজ আদালতে পেশ করা হবে। 8 দিনের সিবিআই হেফাজত শেষ। সিবিআই হেফাজতে তাকে জেরা করা হয়েছে। সে জায়গা থেকে কি কি তথ্য আজ আদালতে তুলে ধরতে পারে সিবিআই? দেখো, তুমি জানো যে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের যে 8 দিনের সিবিআই হেফাজত, তার আজ শেষ দিন এবং আজকে তাকে আলিপুর প্রথমে আমরা যেটা আজকে সকালবেলায় দেখলাম, প্রথমে সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে যে আইনজীবীরা আজকে সেকেন্ড জজের কাছে, এখানে বিচারকের কাছে এসে তারা একটা মৌখিক বা ভার্বাল দুর্গাদাসের কাছে আসবো, তবে আপনাদের জানাবো আজ ফের আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ তুলে ধরা হবে সিবিআইয়ের তরফে। জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষকে, পাশাপাশি সন্দীপ ঘোষের যে সমস্ত পলিগ্রাফ টেস্ট, অন্যদিকে এই সমস্ত বিষয় কিন্তু সিবিআইয়ের তরফে আজ আদালতে তুলে ধরা হবে। সেক্ষেত্রে এরপর তাকে কতদিন হেফাজত দেয় সেদিকে নজর থাকবে। আজ বেলা 12টা থেকে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে আর কিছুক্ষণের মধ্যে সেই কর্মসূচি শুরু হবে এবং কখন শুরু হয় সেটাই কিন্তু নজর রয়েছে। 5 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা তারা গতকালই এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমে যে বৈঠক করে তারা জানিয়েছেন এবং তাদের যে দাবি, মূলত এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, গতকালই যখন সুপ্রিম কোর্টের তরফে ডেডলাইন দিয়ে দেওয়া হয় চিকিৎসকদের কাজে ফেরার, সেক্ষেত্রে বেশ 5 দফা দাবি নিয়ে আজ তারা স্বাস্থ্য ভবন অভিযানে নামছেন। বেলা 12টার কিছু সময় অতিক্রান্ত হয়েছে। ঠিক কখন স্বাস্থ্য ভবন অভিযানে তারা নামবেন এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, আরজি কর হাসপাতালে এখনো পর্যন্ত যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা মঞ্চে না এলেও আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে বেশ কিছু গাড়ি এসে পৌঁছেছে। টেম্পোগুলোতে করে তারা যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং আর কিছুক্ষণের মধ্যে সেই টেম্পোতে তারা সবার হয়ে করুণাময়ী যাবেন এবং সেইখানে গিয়ে
তারা সেখান থেকে তাদের অভিযান কর্মসূচি তারা শুরু করবেন। মূলত 5 দফা দাবি, তুমি সেই দাবিগুলো ইতিমধ্যে জানিয়েছো, আমি আর সেই দাবিগুলোর দিকে যাচ্ছি না। কিন্তু যে বিষয়গুলো নিয়ে তারা সোচ্চার হয়েছে তার মধ্যে যে ডেডলাইন সুপ্রিম কোর্ট তাদের কালকে বেঁধে দিয়েছিল, অর্থাৎ আজ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে ফিরতে হবে। কেননা ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে 23 জনের মতো মারা গিয়েছে বিভিন্ন হাসপাতালে এই কর্মবিরতি যখন চলছে সেই সময়। স্বাভাবিকভাবে এরপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। প্রথম শুনানির সময় তাদের কাছে আবেদন করা হয়েছিল, গতকালের শুনানিতে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে এরপর যদি রাজ্য সরকার কোনো রকম অ্যাকশন বা কোনো রকম পদক্ষেপ এইসব জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নেয়, তারা কিন্তু সুপ্রিম কোর্ট তাদের কোনোভাবে হস্তক্ষেপ করবে না। ফলত তাদেরকে কাজে ফিরতে বলা হয়েছে। অন্যদিকে জুনিয়র ডাক্তারেরা তারা রায়ের হার্ড কপি পাওয়ার পর তারা বেশ রাত পর্যন্ত নিজেদের মধ্যে জিপি বৈঠক করেছেন এবং প্রায় 10:30টার কিছু পরে তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে তারা আপাতত তাদের সিদ্ধান্ত অনড় এবং তারাও আজকে বিকাল 5টা পর্যন্ত ডেডলাইন রাজ্য সরকারকে দিয়েছে। তাদের যে মূল দাবিগুলো রয়েছে সেই মূল দাবিগুলোর সঙ্গে সঙ্গে তারা কাজে বা কর্মক্ষেত্রে নিরাপত্তা, সন্দীপ ঘোষের যে গ্রেপ্তারি সেটা আইওয়া, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, এই দাবি তাদের জানানো হয়েছে তাদের তরফ থেকে। একই সঙ্গে তারা শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা এবং সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সচিব তাদের কাছে আজ ডেপুটেশন জমা দেবে এই মর্মে। এবং তাদের এই অভিযান ঘিরে কিন্তু পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত। কেননা লালবাজার অভিযানে পুলিশের অভিজ্ঞতা রয়েছে যে তারা অনড় মনোভাব দেখিয়ে সেখানে বসে থেকে অবশেষে কিন্তু নিজেদের যে অভিযান সেই অভিযান তারা সফল করেছিলেন। পুলিশকে সেখানে কিছুটা পিছু হটতে হয়েছিল। আজও অভিযান রয়েছে, ফলে সেই দিকে তাকে বাড়তি নিরাপত্তা সেখানে রাখা হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন যে আজ বিকেল 5টা পর্যন্ত তাদের দাবি বা তাদের দাবি সনদ সম্পর্কে যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা না হয়, কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারেন, তাহলে তারা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকবেন। তারা যে অবস্থান আন্দোলন সেটি চালিয়ে যাবেন। যদিও আমরা জানি গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি তিনি নিজে জানিয়েছিলেন যে মামলা চলবে, কিন্তু তারা যেন নিজেদের আন্দোলনের পথ থেকে সরে আসেন এবং এই মুহূর্তে স্বাস্থ্য পরিষেবা এবং মানুষের জন্য সেবা, যেটা ডাক্তারদের মূল মন্ত্র কাজের, সেই মন্ত্র তাদেরকে মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। যে বেঞ্চ সেই বেঞ্চ, ফলত সেই কাজে তারা আদতেও ফেরেন কিনা, বিকেল 5টার পর পরিস্থিতি কোন দিকে যায় সেটি কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। তবে এখনও পর্যন্ত RG কর হাসপাতাল থেকে গাড়ি ভর্তি করে যে জুনিয়র ডাক্তারদের যাওয়ার কথা তারা এখনও পর্যন্ত যাননি। মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে রওনা দেবেন করুণাময়ের উদ্দেশ্যে এবং করুণাময়ী থেকে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন এবং নিজের দাবি দাবা নিয়ে তারা কতটা সোচ্চার হয় সেখানে অবশ্যই আমাদের নজর থাকবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। শুভঙ্কর ছিলেন আমাদের সঙ্গে সরাসরি RG কর হাসপাতাল থেকে। এবং আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা তাদের যে স্বাস্থ্য ভবনের কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবেন এবং চিকিৎসকরা তারা একে একে আসবেন এবং সেখান থেকেই কিন্তু গাড়িতে করে করুণাময়ীর উদ্দেশ্যে রওনা দেবেন। পাশাপাশি 5 দফা দাবিতে তারা আজকের এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন গতকালই। বিচারের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরেও পাল্টা রাজ্যকে ডেডলাইন জুনিয়র চিকিৎসকদের। দাবি দেওয়া পূরণ হলে তবেই তারা কাজে ফিরবেন, এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা। বেলা 12টার বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হয়েছে। কর্মসূচি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এই মুহূর্তে করুণাময়ী থেকে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন সরাসরি করুণাময়ী থেকে। দেবজ্যোতি, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযানের যে কর্মসূচি করুণাময়ী থেকে শুরু হতে চলেছে, এই মুহূর্তে জানতে চাইবো করুণাময়ীর ছবিটা ঠিক কি? দেখো ভাস্বতী, এই মুহূর্তে কিন্তু যে যারা ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই হাজির হতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের কর্মসূচি শুরু হবে, কারণ তাদের কাছে আজ সুপ্রিম কোর্ট বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছে, তার মধ্যে তাদের কাজে ফিরতে হবে। তার আগে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে 5 দফা দাবি করেছিলেন তার সঙ্গে তাদের নতুন 3টি দফা যোগ হয়েছে, যে স্বাস্থ্য অধিকর্তা যিনি রয়েছেন তাকে পদত্যাগ করতে হবে এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাকে পদত্যাগ করতে হবেন এবং বেশ কিছু দাবি তারা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এখানে কিন্তু
দেখতে পাচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত হয়েছেন, যেমন ডাক্তারবাবুরা আছেন তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত হয়েছেন। আমি বেশ কয়েকজন আছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে তো 5টা পর্যন্ত সুপ্রিম কোর্ট সময় দিয়েছে কাজে ফেরার জন্য। আজকে আপনাদের একটা কর্মসূচি রয়েছে, স্বাস্থ্য ভবন যাবেন, কি কি দাবি আছে? আমাদের মূলত যেটা সারা দেশের মানুষ, সারা রাজ্যের মানুষ, তারা এই আন্দোলনে ডাক্তারদের পাশে রয়েছে। ডাক্তারদেরকে যে থ্রেটটা দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট যা বলার বলেছেন, সুপ্রিম কোর্ট তাদেরকে কাজে ফিরে যাওয়ার জন্যে একেবারে যে সেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে সেটাকে বলা যায় না, কিন্তু একটা সরকারিভাবে হুমকি দেওয়া তাদেরকে কাজে ফেরানোর জন্য, এবং এই যে থ্রেট, এটা আমরা সাধারণ মানুষরা ডাক্তারদের হয়ে আমরা নিজেদের গায়ে নিলাম। আমরা জানিয়ে দিতে চাই, সে যেই হোক না কেন, যত বড় আধিকারিক হন, যত বড় মন্ত্রী হন, নেতা হন, সকলে এটা জেনে রাখুন, সারা দেশের মানুষ এই আন্দোলনের পাশে আছে। যে এত বড় অন্যায় হয়েছে, এত সহজে এখানে ডাক্তাররা পিছু হটবেন না, এবং ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ থাকলে পরে কোনো লোকের সাধ্য নেই, কোনো শক্তির সাধ্য নেই এই আন্দোলনকে দমিয়ে দেয়। যত থ্রেট বাড়বে তত আমাদের আন্দোলন আরো জোরদার হবে, যত ভয় দেখাবে তত মানুষ আরো দাঁতে দাঁত চেপে ময়দানে নামবে। দেখো, যারা বিক্ষোভকারী রয়েছেন তারা যেটা বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাদের কাছে এসেছে, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে চিকিৎসায় যুক্ত হতে হবে এবং বিকেল 5টার মধ্যে। আমি আরও কয়েকজন আছে, তাদের সঙ্গে কথা বলবো। তাদের কাছে যে ব্যানার রয়েছে, তাদের সে ডিম্যান্ড, অর্থাৎ তারা যে জাস্টিস চাইছেন, সেই ব্যানারগুলো তারা গলায় ঝুলিয়ে রেখেছেন, তারা প্রতিবাদ করছেন এবং তারা এই স্বাস্থ্য ভবন যাবেন। আপনাদের কি কি দাবি? কালকে সুপ্রিম কোর্টে যেটা বললেন যে ডাক্তারদের আজকে বিকাল 5টার পরে ফিরে যেতে, এতজন পেশেন্ট মারা গেছেন, এটা কি শুধু ডাক্তারদের জন্যই এতগুলো পেশেন্ট মারা গেছেন? এমনি তো রোজই হসপিটালে কত পেশেন্ট মারা যান, কত পেশেন্টকে ঠিকমতো দেখা হয় না, কত পেশেন্টকে ভর্তি নেওয়া হয় না। কারণ আমি নিজে এনআরএসে একটা পেশেন্ট নিয়ে গেছিলাম, তাকে দুবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তো চিকিৎসা হয় না। উনি তো সেটা জানেন না। উনি এখন ডাক্তারদের উপর যে না, উনি ভাবছেন, মুখ্যমন্ত্রী ভাবছেন যে এটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়। হ্যাঁ, কারণ সব প্রমাণ লোপাট করে দিয়েছেন, এখন ভাবছেন এইগুলো কি করে লোপাট করে দিয়ে ওরা কাজে ফিরে যাক, অতএব এইটা বন্ধ হয়ে যাবে, সবাই পুজোতে মেতে উঠবে। আপনাদের আজকে কি কি দাবি আছে? আজকে দাবি আছে, ডাক্তাররা যতক্ষণ না সব কিছু ঠিকমতো তথ্য আমরা পাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে, তথ্য পাওয়া না অবধি, আর বিনীত গোয়েল যে তথ্য লোপাট করেছেন, ওনাকে অ্যারেস্ট, স্বাস্থ্য ভবনে কিছু অ্যারেস্ট আছে, ওনাদের সবাইকে যতক্ষণ না অ্যারেস্ট করে এই জিনিস সমাপ্ত হচ্ছে ততক্ষণ অবধি এই আন্দোলন চলবে। দেখো ভাস্বতী, এখানে কিন্তু শুধুমাত্র ডাক্তারবাবুরা নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়েছেন। তারা কিন্তু যে দাবি করছেন যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, তাদের 5 দফা দাবি রয়েছে। তাদের হাতে যে প্ল্যাকার্ড আছে তাতে পরিষ্কার করে লেখা আছে, তিলোত্তমার বিচার চাই, সুরক্ষাটা পাক সভায়, দুর্নীতিবাজরা শাস্তি পাবে, তাদের মাথা নিপাত যাক। এই স্লোগানকে সামনে রেখেই তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পথ চলা শুরু করবেন। করুণাময়ী মোড় থেকে তারা যাবেন স্বাস্থ্য ভবন পর্যন্ত। এবং শুধু 5 দফা দাবির পাশাপাশি বেশ কয়েকজন স্বাস্থ্য অধিকর্তা রয়েছেন, তাদের পদত্যাগের দাবি করছেন। কারণ যেভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তাতে কিন্তু সুস্থভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়, সেই দাবিকেও তারা সামনে রেখেছেন। এবং সেই মতোই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অবস্থান মঞ্চে তারা উপস্থিত হতে শুরু করেছেন। আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে ডিরোজিও ভবনের সামনে বহু জুনিয়র ডাক্তাররা উপস্থিত হয়েছেন এবং বহু সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন। কারণ এই দাবি আর জুনিয়র ডাক্তারদের মধ্যে নেই, এই দাবি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও প্রবেশ করেছে। সেই জায়গাতে আজকে স্বাস্থ্য ভবন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে সময় দেওয়া হয়েছিল বিকেল 5টা পর্যন্ত, সেই 5টা পরে তারা কাজে যোগ দেবেন কিনা সেটা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। কারণ কেউ পরিষ্কার করে বলছেন না যে বিকেল 5টার পরে তারা চিকিৎসা পরিষেবায় আবার যোগ দেবেন এবং কর্মবিরতি প্রত্যাহার করবেন। একদমই দেবজ্যোতি, তুমি নজর রাখো, আর কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচি শুরু হবে। একে একে ডিরোজিও ভবনের সামনে জড়ো হচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে সর্ব জুনিয়র চিকিৎসকরা কর্মসূচি নিয়ে কি বলছেন?
নির্বাচন হয়, এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক এবং ভয়ের রাজনীতি দূর করা হোক এবং সারা রাজ্য সহ সারা দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের যে সুরক্ষার বিষয়টি দেখা হোক। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক কি বলছেন। হাউস স্টাফ রয়েছে, জুনিয়র ডক্টর রয়েছে, তাদেরকে 11 তারিখের যে ইন্টারডিসিপ্লিনারি যে অ্যাকশন কমিটি বা ইনকোয়ারি কমিটি তারা ডেকে পাঠিয়েছে, সেই বিষয়ে কি বলবো? সেই বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে যারা আছে এরা সবাই সন্দীপ ঘোষের বাহিনী, এরা বিভিন্নভাবে কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতো, ভয়ভীতির পরিবেশ বজায় রেখেছিল, হুমকি দেওয়া, র্যাগিং করা এবং বিভিন্ন ধরনের ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ এরা করতো। তাই এদের বিরুদ্ধে অভিযোগ করা হয় ছাত্রছাত্রী এবং পিজিডিদের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে 51 জনকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। অবশ্যই এরা তো থ্রেড সিন্ডিকেটের মাথা, ফলে স্বভাবতই আমরা চাই এদের শাস্তি হোক। ডাক্তার সৌম্যদীপ রায়। বিচারের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কর্নিশ, এয়ারপোর্টে কর্নিশ জানালেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। জুনিয়র চিকিৎসকদের যে কর্মসূচি, যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচিকে কর্নিশ শুভেন্দু অধিকারীর। বিচারের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা এয়ারপোর্টে কর্নিশ জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব। আবারও স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের তাদের দাবি পূর্ণয়নে গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট, জুনিয়র ডক্টরদের স্যালুট। আবারও স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের তাদের দাবি পূর্ণয়নে গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট, জুনিয়র ডক্টরদের স্যালুট। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান এবং ইতিমধ্যে একে একে ডিরোজিও ভবনে যেরকম জড়ো হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, 5 দফা দাবি নিয়ে আজ তারা স্বাস্থ্য ভবন অভিযানে নামছেন। সুপ্রিম কোর্টের তরফে গতকালই ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের। পাল্টা রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যেখানে তারা বলেছেন এই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাকে পদত্যাগ করতে হবে, এমনটা দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি বেশ কিছু বিষয়ে তাদের দাবি রয়েছে, যেখানে তারা বলছেন যে আরজি করের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় দোষীদেরও যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, স্বাস্থ্য ভবন অভিযানের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আপনাদের আরজি করের ছবি দেখাচ্ছি। চিকিৎসকরা কিন্তু ইতিমধ্যেই গাড়িতে উঠে তারা স্লোগান দিতে দিতে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে অর্থাৎ করুণাময়ীর দিকে তারা এই মুহূর্তে যাচ্ছেন এবং সেখান থেকেই তাদের এই কর্মসূচি কিন্তু শুরু হবে। অন্যদিকে বেশ কয়েকজন তারা কিন্তু মুখে স্লোগান দিয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা ইতিমধ্যেই কিন্তু করুণাময়ীতে জমা হয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। করে তারা রওনা দিয়েছেন করুণাময়ীর দিকে। আরজি কর হাসপাতাল থেকে বেরিয়ে করুণাময়ীর দিকে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই করুণাময়ী থেকেই কিন্তু এই কর্মসূচি শুরু হবে। এবার আপনাদের নিয়ে যাব করুণাময়ীতে, সেখান থেকেই রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ইতিমধ্যেই আরজি কর থেকে করুণাময়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একেবারে দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছো, পুলিশ কিন্তু একেবারে নিরাপত্তা রয়েছে, পুলিশের ঘেরাটোপ রয়েছে বলা যেতে পারে। এই মুহূর্তে করুণাময়ীর ঠিক কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী মোড়ে। সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। যেটুকু জানা যাচ্ছে ইতিমধ্যেই আরজি কর হাসপাতাল থেকে যে জুনিয়র ডাক্তাররা তারা উপস্থিত হতে শুরু করেছেন করুণাময়ী মোড়ে। শুধুমাত্র আরজি কর হাসপাতাল নয়, বিভিন্ন হাসপাতাল থেকে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। কারণ ইতিমধ্যেই করুণাময়ীতে যে ডিরোজিও ভবন রয়েছে সেই ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা উপস্থিত হয়েছেন। কারণ তাদের কাছে আজকে সময় বিকেল 5টা পর্যন্ত, তার মধ্যেই তাদের কাজে ফিরতে হবে। সেই জায়গাতে যে টাইম লাইন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই জায়গাতে
তারা কি পদক্ষেপ নেবেন তার দিকে যেমন তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশি নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে, কারণ এই করুণাময়ী মোড় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কারণ দেখো, স্বভাবতই গত কয়েকটি যে মিছিল দেখা গেছে ডাক্তারের মিছিল, সেখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি, কারণ এর আগে যে ডাক্তারদের মিছিল ছিল 2টি, সেখানেও কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একটা সহনশীল মনোভাব কিন্তু পুলিশের পক্ষ থেকেও যেমন দেখানো হয়েছিল, ডাক্তারদের পক্ষ থেকেও দেখানো হয়েছিল। কিন্তু লালবাজারে একটু উন্নতা হয়েছিল, কারণ লালবাজারে পিয়ার্স লেনের সামনে যা জুনিয়র ডাক্তাররা তারা প্রায় এক রাত্রি যাপন করেছিলেন, কারণ তারা যে দাবি করেছিলেন কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। আজকে তাদের কাছে 5 দফা যে দাবি ছিল সেই দাবিতে তারা থাকছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি তাদের রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অবিলম্বে সরাতে হবে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন অফিসারের সম্বন্ধেও কিন্তু তাদের অভিযোগ রয়েছে, তাদেরও পদত্যাগের দাবি তারা করছেন। অর্থাৎ যে নতুন 3 দফা দাবি যোগ হয়েছে এবং আগের যে 5 দফা দাবি ছিল সেই দাবিকে সামনে নিয়েই তারা আর কিছুক্ষণের মধ্যে পথ চলা শুরু করবেন এবং স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবেন। এবং তারা যেটা দাবি করছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চালাবেন। পরে কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা তা নিয়ে কিন্তু কেউ মন্তব্য করতে চাইছেন না। ভাস্বতী, একদমই। এবং যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে, করুণাময়ীতে কিন্তু ইতিমধ্যেই জমা হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবজ্যোতি, একটা বিষয়, পুলিশ যাতে আগের যে সমস্ত কর্মসূচি আমরা দেখেছি সেই নিরাপত্তা থেকে আজকের যে কর্মসূচি, অর্থাৎ গত কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে এবারের কর্মসূচি থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেখো, পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই যে 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে সেখানে কিন্তু গোটা রাস্তায় পুলিশের কর্মীরা রয়েছেন এবং পুলিশের পদস্থ কর্তারা তারা কিন্তু করুণাময়ী মোড় যে অর্থাৎ ডিরোজিও ভবন যেখান থেকে শুরু হবে সেখানেও ব্যবস্থা করা হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য ভবনের ছবিটা দেখানো সম্ভব নয়, কারণ করুণাময়ী থেকে যখন স্বাস্থ্য ভবনে যাবে সেখানে পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে তার জন্য আমাদের বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা তারা উপস্থিত হতে শুরু করেছেন করুণাময়ী মোড়ে। নির্দিষ্ট সময় ছিল দুপুর 12টা, কিন্তু যেটুকু আমরা জানতে পারছি এই মিছিল বেশ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। 1টার আশেপাশে এই মিছিলটি শুরু হবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ বিকেল 5টা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করবেন। তারপরে তারা কি পদক্ষেপ নেবেন তার দিকেও কিন্তু প্রশাসনও তাকিয়ে রয়েছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলও তাকিয়ে রয়েছে। কারণ একটা সামাজিক আন্দোলনের মধ্যে যেভাবে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে, রাজনীতির ব্যতি রেখে কোনো কিছুই সম্ভব নয়। সেই দিক থেকে জুনিয়র ডাক্তারদের যে আজকে আন্দোলন বা তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে সেখানে তাদের কি পদক্ষেপ থাকে বা পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ থাকে তা জানার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি, তুমি নজর রাখো সেদিকে। আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযান শুরু হবে এবং চিকিৎসকরা তারা একে একে আসছেন এবং ডিরোজিও ভবনের সামনে তারা জড়ো হচ্ছেন। সেখান থেকেই কিন্তু তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ কিছুক্ষণ আগে আরজিকর থেকে ছোট গাড়িতে করে ইতিমধ্যেই রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে পুলিশের তরফেও কিন্তু কড়া ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অশান্ত পরিস্থিতি না তৈরি হয় এই অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে। সেই জন্য পুলিশের তরফে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক, যে ছবি আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম। একের পর এক জমায়েত ডিরোজিও ভবনের সামনে এসে জুনিয়র চিকিৎসকরা এবং যেখান থেকে তারা পরবর্তীতে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দেবেন। সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দেয় যে আজ বিকেল 5টার মধ্যে কাজে যোগদান করতে হবে। তবে আন্দোলন চালিয়ে যেতে কিন্তু অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার রাতেই তারা বৈঠক করেন আর সেখানেই জানা যে আরজিকরের ঘটনায় সুবিচারের দাবিতে তারা আজ বেলা 12টায় সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন এবং দাবি যতক্ষণ না পূরণ হয় তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করারও হুঁশিয়ারি দিয়েছেন। প্রাক্তন তৃণমূল সাংসদ কবির সুমনের পোস্ট, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে পোস্ট কবির সুমনের।
প্রাক্তন তৃণমূল সাংসদ কবির সুমনের যে পোস্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পোস্ট কবির সুমনের। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান করি, কিন্তু সাম্প্রতিক একটি উক্তির বিরোধিতা করছি। উৎসবে ফিরুন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা করে প্রশাসনিক বৈঠক থেকে, যেখানে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন উৎসবে ফিরুন। আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিই। এই রাজ্য ও কলকাতার জন্য তিনি যা যা করেছেন আমি কৃতজ্ঞ। তেমনি আমার মতে যে ভুলগুলি তিনি ও তার দল করেছেন সেগুলি সম্পর্কে মোটামুটি অবহিত আমি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান করি, কিন্তু তার সাম্প্রতিক একটি উক্তির আমি বিরোধিতা করছি। উৎসবে ফিরুন। অভয়া বা তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে যে ব্যাপক আন্দোলন চলছে, মাননীয় মমতা যদি তার খবর সম্মুখ রেখে থাকেন তাহলে ওই উক্তিটি করা তার একেবারেই উচিত হয়নি। এই দেশে আর কোনো নৃশংস কাণ্ড ঘটছে তার প্রসঙ্গ না টেনেও বলবো, আর.জি. করের ঘটনায় অনেকেই রুষ্ট, অনেকেই আন্দোলনে নেমেছেন। আর.জি. কর কাণ্ডে আবারও সরব জহর সরকার। একবার বিশ্বাস হারালে তা হারানো কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পরিস্থিতি সামলে নেবেন, কিন্তু মানুষ পরিস্থিতি ভোলে না। আমি সাংসদ পদ ছেড়েছি, আমি তৃণমূল ছেড়েছি, আমি রাজনীতি ছেড়েছি, কিন্তু নীতি ছাড়িনি। একবার বিশ্বাস হারালে আমি সাংসদ পদ ছেড়েছি, আমি তৃণমূল ছেড়েছি, আমি রাজনীতি ছেড়েছি, কিন্তু নীতি। কি বলেছেন জহর সরকার, শোনাবো আপনাদের। अर्ली एक्शन इज व्हाट मैटर्स। एक बार ना विश्वास हट जाए, एक बार फेथ इज लॉस्ट, इट बिकम्स वेरी डिफिकल्ट। आई एम श्योर ममता बनर्जी विथ सो मच एक्सपीरियंस विल स्टिल बी एबल टू रीगेन द सिचुएशन एंड कम आउट, बट प्रॉब्लम इज पीपल विल रिमेंबर। आज तक लोग बात करते 20 साल पहले, 30 साल पहले क्या हुआ था। पीपल डोंट फॉरगेट। दिस इज अ हाईली पॉलिटिकल स्टेट ना। I am leaving MPship, I am leaving TMC, I am leaving politics, but मैंने जो कहा मैं राजनीति छोड़ रहा हूं लेकिन नीति नहीं छोड़ूंगा। अर्ली एक्शन इज व्हाट मैटर्स। एक बार ना विश्वास हट जाए, एक बार फेथ इज लॉस्ट, इट बिकम्स वेरी डिफिकल्ट। आई एम श्योर ममता बनर्जी विथ सो मच एक्सपीरियंस विल स्टिल बी एबल टू रीगेन द सिचुएशन एंड कम आउट, बट प्रॉब्लम इज বিজেপি নেতা রাহুল সিনহা ও কংগ্রেস নেতা সৌম্য আইচরায় কি জানিয়েছেন এই বিষয়ে শোনাব। একজন প্রকৃত মানুষ হিসাবে যা করা দরকার, যা বলা দরকার সেটাই জহরবাবু বলেছেন। এবং যদি কোনো কারণে আজকে মমতা ব্যানার্জি যদি মনে করে যে পরিস্থিতি উতরে গেছে, কিন্তু সেটা নয়। কারণ পরিস্থিতি কিন্তু দিন দিন ঘোরাতে হচ্ছে, আরো বেশি ঘোরালো হবে। অতএব মানুষ এই যে অবস্থাকে কিছুতেই কখনো ভুলবে না। ঠিক সময় যখন আসবে, ঠিক সময়ে সুদে মূলে মানুষ এর উসুল করে নেবে, এতে কোনো সন্দেহ নেই। একদম সঠিক কথা বলেছেন, সত্যি কথা বলেছেন। এবং যে কথা দলে থেকে দলের বাইরে এসে বা ওই দল করে তো বলা সম্ভব ছিল না। আমরা মনে করি জহর সরকার যে মানসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য তার ধন্যবাদ প্রাপ্য। আমরা আগেও বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়েও বলেছি যে জহর সরকার যেটা করেছেন সত্যি এটা ঠিক। বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে বিশ্বাস রাখতে পারছেন না, তার পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারছেন না। এবং যে ঘটনা কলকাতা পুলিশ ঘটিয়েছেন, যেভাবে অপারেশন ধামাচাপা হয়েছে, তাতে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানেজও করতে পারবেন না, আর তার প্রতি কোনো মানুষের আর বিশ্বাস আস্থা বলে কিছু নেই। গতকাল যে অমানবিক মন্তব্য করেছেন তাতে বাংলার মানুষ মনে করেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত রকম যোগ্যতা হারিয়েছেন। ফলে বাংলার মানুষ ওনাকে বিশ্বাসও করেন না, ভরসাও করেন না।
তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, তোলার টাকা না পাওয়ায় দোকানে দাদাগিরির অভিযোগ। ঘটনার কথা অস্বীকার কাউন্সিলরের। কামারহাটি পুরসভার নন্দননগর বটতলার ঘটনা। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ সামনে এসেছে। কামারহাটি পুরসভার নন্দননগর বটতলার ঘটনা। তোলার টাকা না পাওয়ায় দোকানে দাদাগিরির অভিযোগ। ঘটনার মুহূর্তের যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, তোলা টাকা না পাওয়ায় দোকানে দাদাগিরির অভিযোগ। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, যে অভিযোগটা করা হচ্ছে যে কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর বটতলা এলাকার রাস্তার ধারে বিগত 40 বছর ধরে একটি খাবার দোকান রয়েছে এবং আচমকাই সেই দোকানে ঢুকে দোকান কিন্তু বন্ধের নির্দেশ দেন কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য। দোকানদারের কাছে 10,000 টাকা চাওয়া হয়। সেই 10,000 টাকা যখন দোকানদার দিতে রাজি হয় না, তখনই কিন্তু সেই কাউন্সিলর সেই দোকানের ভেতরে ঢোকে এবং দাদাগিরি করে, এমনটাই কিন্তু অভিযোগ। সমস্ত জিনিস কিন্তু ফেলে দিতে আরম্ভ করে বলে অভিযোগ করা হয়েছে। এবং শুধু একা নয়, তার গোটা দলবল অর্থাৎ বেশ কয়েকজন লোক সঙ্গে নিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়। এবং সেই কারণে মহিলা যে দোকানদার ছিল, সেই মহিলা দোকানদার যথেষ্ট আতঙ্কের মতো এখন দিন কাটাচ্ছেন। এবং গোটা ঘটনার যে বিষয়, সেই ঘটনার বিষয়ে কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং যার ভিত্তিতে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ওই দোকানদারের তরফ থেকে বেলঘরিয়া থানায়। এবং বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তবে এখানেই বিষয়টা না, আরেকটি প্রশ্ন জন্মাচ্ছে যে স্থানীয় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 31 নম্বর ওয়ার্ডে, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তার দাদাগিরি করার অভিযোগ, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ তপন আচার্য কাউন্সিলর বলেন যে সম্পূর্ণ মিথ্যে। তার কারণ রাস্তা সংস্কারের জন্য রাস্তা দখল করে যে দোকানপাট গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, তার জেরেই দোকানে ঢুকে মালপত্র সরিয়ে দেওয়া হচ্ছিল। অর্থাৎ তিনি মালপত্র সরিয়ে দিচ্ছিলেন, তিনি স্বীকার করেছেন সিসিটিভি ফুটেজ দেখে। কিন্তু কোনো টাকা চাওয়ার বিষয় হয়নি, এমনটাই কিন্তু জানানো হয়েছে তৃণমূল কাউন্সিলরের তরফ থেকে। ধন্যবাদ জয়ন্ত। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, কামারহাটি পুরসভার নন্দননগরের ঘটনা, তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিলে দাদাগিরি অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আরো বারো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।